আজ 7ই আগস্ট শুক্রবার সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। লাউডস্পিকার অপসারণে মুখ্যমন্ত্রীর জবাব, হাইকোর্টের নির্দেশ মেনে চলছে অভিযান। ঝাড়গ্রামে 2 লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। পুরুলিয়ায় 3 নাবালিকা পাচারের অভিযোগে গ্রেপ্তার পৌর উদ্ধার কিশোরীরা। আবাস যোজনার দ্বিতীয় কিস্তিতে 10 লক্ষের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠালো সরকার। আবাস দুর্নীতিতে অযোগ্যদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। আন্দোলন করলেই দেশবিরোধী নয়, তরুণদের প্রতিবাদের অধিকার আছে, মোহন ভাগবত। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে 2025 সালে খরচ প্রায় 187 কোটি টাকা, রাজ্যসভায় তথ্য। পুরসভার আগে কলকাতা ও হাওড়ায় বাড়ছে ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় আসছে বিল। নেট ইস্যুর পর দেশ জুড়ে জনসংযোগ অভিযান শুরু করবে সিজেপি। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। রাজ্য জুড়ে লাউডস্পিকার অপসারণ নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, কোনো নির্দিষ্ট ধর্মীয় উপাসনা স্থলকে লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে না। কলকাতা হাইকোর্টে 2020 সালের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে রাজ্য জুড়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে আদালতের নির্দেশ অনুযায়ী মসজিদের পাশাপাশি মন্দির থেকেও নিয়ম মেনে লাউডস্পিকার অপসারণ করা হচ্ছে। তার বক্তব্য, ধর্মীয় স্থান যাই হোক না কেন নির্ধারিত শব্দ সীমা মেনে চলতে হবে। সেই সীমা অতিক্রম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারের দাবি, বুধবার পর্যন্ত রাজ্য জুড়ে মোট 5299টি লাউডস্পিকার অপসারণ করা হয়েছে। এর মধ্যে 4203টি মসজিদ এবং 1096টি মন্দির থেকে সরানো হয়েছে। প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট মসজিদ ও মন্দির কমিটির সঙ্গে আলোচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, পুলিশকে কোনো ধরনের জোর জবরদস্তি না করার নির্দেশ দেওয়া হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষ স্বেচ্ছায় সহযোগিতা করেছেন বলেও তিনি দাবি করেন। এছাড়া তিনি প্রশ্ন তোলেন, 2020 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশ জারির পর তৎকালীন সরকার কেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়নি। তার বক্তব্য, বর্তমান সরকার নতুন কোনো আইন করেনি, আদালতের নির্দেশ কার্যকর করাই সরকারের সাংবিধানিক দায়িত্ব। শেষে মুখ্যমন্ত্রী সতর্ক করে বলেন, এই ইস্যুকে কেন্দ্র করে কেউ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর বা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে প্রশাসন বিদ্যমান আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে। ঝাড়গ্রামে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহা। রাজ্য দুর্নীতি দমন শাখার অভিযানে জাম্বনি ব্লকের বিডিও অফিসে কর্মরত ওই সরকারি আধিকারিককে 2 লক্ষ টাকা ঘুষ দেওয়ার সময় গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, ঝাড়গ্রামের গিধনিতে একটি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজের বিল ছাড় করতে ঠিকাদারদের কাছে 2 লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন বিমল সাহা। এরপর ঠিকাদার বিষয়টি রাজ্য দুর্নীতি দমন শাখাকে জানান। অভিযোগের ভিত্তিতে পরিকল্পিত অভিযান চালিয়ে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের পর অভিযুক্তকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে 2 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। পাশাপাশি তার দপ্তরের বিভিন্ন নথিও দেখা হচ্ছে বলে দাবি করেন তিনি। এই ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে ঘুষ দিয়ে আর কোনো কাজ হবে না। তার বক্তব্য, রাজ্য দুর্নীতি দমন শাখা ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সরকারি কর্মী বা আধিকারিক ঘুষ দাবি করলে সাধারণত মানুষকে দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সরকারি কর্মী বা আধিকারিক ঘুষ দাবি করলে সাধারণ মানুষকে তা অবিলম্বে প্রশাসনকে জানাতে হবে। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। পুরুলিয়ায় 3 নাবালিকাকে পাচারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছে এক পৌরকে। ধৃতের নাম মনিরুল মল্লিক। তার বাড়ি পূর্ব বর্ধমানের গলসি থানার এলাকায়। আদালত অভিযুক্তকে 4 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া থানার 3 নাবালিকা নিখোঁজ হওয়ার পর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তে উঠে এসে 15 বছরের এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভিযুক্ত। পরে ওই কিশোরীর সঙ্গে আরও 2 নাবালিকাকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় সে। তদন্তের ভিত্তিতে বীরভূমের শিউরি এলাকা থেকে 3 নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত মনিরুল মল্লিককে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, নাবালিকাদের পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ ও পক্সো আইনের ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি কোনো পাচার চক্রের সঙ্গে তার যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে উদ্ধার হওয়া 3 নাবালিকার শারীরিক পরীক্ষা, গোপন জবানবন্দি নেওয়ার পর তাদের শিশু সুরক্ষা ব্যবস্থার আওতায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ। রাজ্যে আবাস যোজনার উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার নবান্ন থেকে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, 10,20,369 জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি নির্মাণের দ্বিতীয় তথা শেষ কিস্তির 60,000 টাকা করে পাঠানো হয়েছে। এই খাতে মোট 6,000 কোটিরও বেশি টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে বলে সরকারের দাবি। মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অনেক উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। এই অর্থ বিতরণের মাধ্যমে সেই অনিশ্চয়তার অবসান হয়েছে। প্রকৃত
উপভোক্তাদের চিহ্নিত করে স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়ন করাই সরকারের লক্ষ্য বলেও তিনি জানান। এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে আবাস যোজনায় ব্যাপক অনিয়ম হয়েছে। তার দাবি, যাচাই বাছাইয়ের পর প্রায় 12,500 অযোগ্য সুবিধাভোগীকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া প্রায় 57,000 এমন ব্যক্তির নাম পাওয়া গেছে যাদের নাম ভোটার তালিকায় নেই। অবৈধভাবে সরকারি অর্থ গ্রহণকারীদের নোটিশ দিয়ে টাকা ফেরতের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলার বাড়ি প্রকল্পের নতুন নাম হবে পশ্চিমবঙ্গ আবাস। এছাড়া তিনি জানান, বাড়ি নির্মাণ সম্পূর্ণ হলে স্বচ্ছ ভারত মিশনের আওতায় শৌচাগার নির্মাণের জন্য 12,000 টাকা দেওয়া হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের সুবিধা এবং তফসিলি জাতি উপজাতি পরিবারের জন্য রাজ্যের অতিরিক্ত 15,000 টাকার সহায়তার কথাও উল্লেখ করেন। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে আন্দোলনের পর এবার দেশজুড়ে নতুন কর্মসূচির ঘোষণা করল ককরোচ জনতা পার্টি। দলের কোর কমিটির বৈঠক সিদ্ধান্ত হয়েছে, আগামী মাস থেকে কেয়া বলতি পাবলিক নামে একটি দেশব্যাপী জনসংযোগ অভিযান শুরু করা হবে। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকের পর তিনি জানান, এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলা হবে। দেশের বর্তমান পরিস্থিতি এবং মানুষের সমস্যার কথা শুনে ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করবে দল। দীপকের দাবি, অভিযানে মূলত দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে, বেকারত্ব এবং শিক্ষা সংস্কার। তার মতে দেশের বিপুল সংখ্যক যুবক কর্মসংস্থানের অভাবে সমস্যায় রয়েছেন। পাশাপাশি শিক্ষাকে বাণিজ্যিকীকরণ মুক্ত করে সকলের জন্য সহজলভ্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার দাবিও তুলেছে সিজেপি। অভিজিৎ দীপকে আরও দাবি করেন, নিট প্রশ্ন ফাঁস ও পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে আন্দোলনের ফলেই তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছিলেন। তার বক্তব্য, সাধারণ মানুষের মধ্যে এখন নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলনে অংশ নেওয়ার সাহস বেড়েছে। দল জানিয়েছে, দেশ জুড়ে এই জনসংযোগ অভিযানের মাধ্যমে মানুষের মতামত সংগ্রহ করে আগামী দিনের আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচির রূপরেখা তৈরি করা হবে। রাজ্যে আবাস যোজনার অযোগ্য উপভোক্তাদের কাছ থেকে সরাসরি টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার নবান্নে এই ঘোষণা করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, অবৈধভাবে যারা আবাস যোজনার সুবিধা নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হবে। সরকার জানিয়েছে, তিনি 18,66,000 উপভোক্তার জন্য বাড়ি নির্মাণের প্রথম কিস্তির 60,000 টাকা অনুমোদন করা হয়েছে। পাশাপাশি 10,20,369 জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাঠানো হয়েছে। দিলীপ ঘোষ জানান, পূর্ববর্তী সরকারের সময় 30 লক্ষ আবেদন নথিভুক্ত হলেও 12 লক্ষ উপভোক্তা সম্পূর্ণ অর্থ পেয়েছিলেন। নতুন সরকার তালিকা পুনরায় যাচাই করে ধাপে ধাপে বাকি উপভোক্তাদের অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের দাবি, সমীক্ষায় প্রায় 12,500 জন অযোগ্য সুবিধাভোগীকে চিহ্নিত করা হয়েছে। তাদের নোটিশ দিয়ে সরকারি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে প্রায় 1,000 জনের কাছ থেকে অর্থ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া প্রায় 57,000 ব্যক্তিও আবাস যোজনার অর্থ পেয়েছেন বলে দাবি করা হয়েছে। তাদের যোগ্যতাও খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে। তিনি জানান, বর্তমানে আবাস যোজনা নির্ধারিত অর্থে বাড়ি নির্মাণ সম্পূর্ণ করা কঠিন হলেও বাড়ি শেষ হলে স্বচ্ছ ভারত মিশনের আওতায় শৌচাগার নির্মাণের জন্য অতিরিক্ত 12,000 টাকা দেওয়া হবে। পাশাপাশি তিনি ঘোষণা করেন, বাংলার আবাস যোজনার নতুন নাম হবে পশ্চিমবঙ্গ আবাস যোজনা। আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, আন্দোলন করলে দেশের তরুণ প্রজন্মকে দেশবিরোধী বলা উচিত নয়। বৃহস্পতিবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে তিনি জানান, দেশের যুব সমাজের উপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং গণতন্ত্রের প্রতিবাদ জানানোর অধিকার সকলেরই আছে। মোহন ভাগবত বলেন, গণতন্ত্র বিক্ষোভ আন্দোলন, আলোচনা এবং মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সেই আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত। তার মতে, তরুণরা যখন বিভিন্ন ইস্যুতে সোচ্চার হয় তখন তারা বিরোধিতা করার জন্য নয়, বরং উন্নতির দাবি জানাতেই আন্দোলনে অংশ নেয়। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম আগের তুলনায় বেশি প্রশ্ন করে এবং যুক্তির ভিত্তিতে উত্তর খোঁজে, তাই তাদের কথা গুরুত্ব দিয়ে শোনা প্রয়োজন। ছাত্র যুবদের অভিযোগ ও সমস্যাগুলিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি। শিক্ষা ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আরএসএস প্রধান। তার বক্তব্য, শিক্ষা কখনো বাণিজ্যিক পণ্য হয়ে উঠতে পারে না। সমাজ ও সরকার যৌথ উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণের উপর জোর দেওয়া প্রয়োজন। ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে দেশবিরোধী তকমা দেওয়ার প্রবণতার সমালোচনা করে মোহন ভাগবত বলেন, আজকে তরুণ প্রজন্ম সৎ এবং সচেতন। তাদের বক্তব্য শোনা এবং গণতান্ত্রিক উপায়ে মত প্রকাশের সুযোগ দেওয়াই উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের খরচ নিয়ে রাজ্যসভায় বিস্তারিত তথ্য প্রকাশ করেছে কেন্দ্র সরকার। বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী 2025 সালে মোট 23টি দেশ সফরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য প্রায় 187 টাকা ব্যয় হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে ফ্রান্স, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, জাপান, সৌদি আরব সহ একাধিক দেশ সফর করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ফ্রান্স সফরে প্রায় 25,07,00,000 টাকা, ব্রাজিল সফরে প্রায় 17,72,00,000 টাকা, যুক্তরাষ্ট্র সফরে প্রায় 16,75,00,000
লক্ষ টাকা এবং চীন সফরে প্রায় 10,60 লক্ষ টাকা খরচ হয়েছে। চলতি বছর অর্থাৎ 2026 সালে জুলাই মাস পর্যন্ত ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সফরে মোট প্রায় 74,59 লক্ষ টাকা ব্যয় হয়েছে বলেও জানিয়েছে বিদেশ মন্ত্রক। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা জানান, 2021 থেকে 2024 সালের মধ্যে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে মোট প্রায় 295 টাকা খরচ হয়েছে। পাশাপাশি 2021 সালের এপ্রিল থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে মোট 381.8 বিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে বলেও সরকার জানিয়েছে। বিদেশ মন্ত্রকের দাবি, প্রধানমন্ত্রীর বিদেশ সফর থেকে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা ও শক্তি সহযোগিতা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া 2021 সাল থেকে এই সফরগুলির মাধ্যমে মোট 316টি সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানানো হয়েছে।